শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। প্রিজমের প্রজেক্ট এইজ এইচএসসি ২০২৬ ব্যাচের আমরা আজকে মার্কেটিং ফার্স্ট পেপারের আরো একটি ক্লাসে মার্কেটিং ফার্স্ট পেপার প্রথম অধ্যায় এর তৃতীয় ক্লাস নিয়ে আমরা আজকে চলে এসেছি। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো চলো আমরা দেখি। যেমনটা আমরা বলেছিলাম যে প্রথম অধ্যায়ের যে গাণিতিক বিষয়বলীগুলো রয়েছে তার উপর বেশ কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করব। তো আজকে আমরা এই অধ্যায়ের তৃতীয় ক্লাসে আমরা মূলত উৎপাদনশীলতার যে গাণিতিক সমস্যাবলী রয়েছে এর থেকে কি ধরনের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা একটু কয়েকটি ম্যাথ আজকে শিক্ষার্থী বন্ধুরা প্র্যাকটিস করব। তোমরা কিন্তু ইতোমধ্যে জানো যে প্রথম অধ্যায় থেকে তোমাদের ২ সেট সৃজনশীল প্রশ্ন হতে পারে বা হবে, এবং বলা যায় যে একটি সেট কিন্তু তোমাদের থাকবে যেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া থাকবে। তো আমরা যে গাণিতিক সূত্রাবলীগুলো আলোচনা করেছিলাম তোমাদের নিঃসন্দেহে মনে আছে। আমরা যদি বলি দেখো উৎপাদনশীলতার সূত্রসমূহ তোমাদের মনে আছে কিনা তোমরা একটু মিলিয়ে দেখো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোট উৎপাদনশীলতা এরপরে আমরা আরো 5টা ভাগ করেছিলাম উৎপাদনশীলতাগুলোকে। তো দেখো মোট উৎপাদনশীলতা যেটা আমাদের ছিল, আমাদের সূত্রটা কি ছিল যে মোট উৎপাদনের মূল্য ভাগ শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি ছিল মোট উপকরণের মূল্য। এটা আমরা গতদিন দেখেছি। শ্রমের উৎপাদনশীলতা কিন্তু দেখো আমরা কিন্তু পড়েছিলাম 2টি করে সূত্র বাকিগুলোর জন্য। কখন কখন? যখন একক দেওয়া থাকে তখন একটা সূত্র, আর যখন আর্থিক মূল্য দেওয়া থাকে তখন একটা করে সূত্র। কোনটা কখন ব্যবহার করব এটা কিন্তু আমরা উদ্দীপকে যা দেয়া থাকবে যেই উপকরণটা সেইটা দেখে আমরা কিন্তু সিদ্ধান্ত নিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, শ্রমের উৎপাদনশীলতা দেখো এই একটি এই 2টি তাহলে সূত্র। এটা একটি এককের জন্য একটি আর্থিক মূল্যের জন্য। একইভাবে যন্ত্রের উৎপাদনশীলতার জন্য শিক্ষার্থী বন্ধুরা মোট উৎপাদনের পরিমাণ ভাগ হচ্ছে মোট যন্ত্র সময়, অথবা এই দেখো যদি যন্ত্রের উৎপাদনশীলতা এটা যদি আবার হচ্ছে মানে একক না দেওয়া থাকে মূল্য দেওয়া থাকে তাহলে উৎপাদনের মূল্য ভাগ মোট যন্ত্র সময়ের মূল্য। এটা যন্ত্র সময় এটা কিন্তু এককে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই সূত্রগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে। আমরা আরো যে কয়েকটি সূত্র ছিল আমাদের, দেখো কাঁচামাল বা মালামালের উৎপাদনশীলতা এটা আমাদের ছিল তাহলে মোট উৎপাদনের মূল্য ভাগ হচ্ছে মোট কাঁচামালের মূল্য। একই জিনিস একই কথা যে যদি মূল্য না দেয়া থাকে একক দেওয়া থাকে তাহলে হচ্ছে এই যে মোট মূলধনের কাঁচামালের ক্ষেত্রেও কিন্তু একই যে আমাদের উৎপাদনের মূল্য অথবা একক যে কোনোটা দিয়েই কিন্তু সূত্রটা হতে পারে। এছাড়া দেখো মূলধনের উৎপাদনশীলতা, এখানে মোট উৎপাদনের মূল্যকে আমরা ভাগ করি কি দিয়ে? মোট মূলধনের পরিমাণ দিয়ে। আচ্ছা, আরেকটা মূলধনের উৎপাদনশীলতা কি? তাহলে মোট আয় এটা কিন্তু হচ্ছে তাহলে একক আমাদের। আর এটা হচ্ছে মোট মূলধনের পরিমাণ। এটা হচ্ছে মানে একটি একক এবং একটি করে মূল্য দিয়ে আমরা একই সূত্র ২টা করতে পারি। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এর পাশাপাশি আমাদের ছিল আর্থিক উৎপাদনশীলতা, যেটার জন্য আমরা বলেছিলাম যে আরো 2টি বিষয় আমাদের জানতে হয়। একটি হচ্ছে সংযোজিত মূল্য, একটি রূপান্তর মূল্য। আমরা কিন্তু পড়েছিলাম যে সংযোজিত মূল্য এটা আমাদের যে মোট উৎপাদন একক তার থেকে যদি কাঁচামালের খরচটা আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা সংযোজিত মূল্য পেয়ে থাকি। আর রূপান্তর মূল্য কি? একটি কাঁচামালকে তৈরি পণ্য প্রস্তুত করতে যে পরিমাণ ব্যয় সংগঠিত হয় তাদের সমষ্টি হচ্ছে রূপান্তর মূল্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সূত্রগুলো যদি আমাদের মনে থাকে তাহলে চলো এই অধ্যায়ে যে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যাগুলো দিয়ে থাকে সেগুলো আমরা একটু লক্ষ্য করি। দেখো তোমাদের সামনে এরকম উদ্দীপকে প্রশ্ন দেওয়া হবে, সেটা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় ম্যাথগুলো সলভ করতে হবে, গ কিংবা ঘ নম্বরে থাকতে পারে। তো আমরা যদি একটু পড়ে দেখি শিক্ষার্থী বন্ধুরা বলছে, দেখো মাহমুদুল বিন সরকার বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত গার্মেন্টস, আচ্ছা গার্মেন্টস, এবং বলছে তারা পোশাক তৈরির জন্য 2024 সালে বিদেশ থেকে দেখো 80 লক্ষ টাকার প্রয়োজনীয় কাপড় এবং অন্যান্য সামগ্রী আমদানি করে। তাহলে কাঁচামাল দেখো এই 80 লাখ টাকা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না যে এটা তাহলে কাঁচামালের মূল্য, কারণ এই 80 লক্ষ টাকা তারা পোশাক তৈরির জন্য কিন্তু আমদানি করে, সুতরাং এটা হচ্ছে কাঁচামাল। এবং সেগুলো ব্যবহার করে দেখো আকর্ষণীয় পোশাক তৈরির জন্য উক্ত গার্মেন্টসের শ্রম, এই যে শ্রম ব্যয় আমরা পাচ্ছি, শ্রম বাবদ কত খরচ হয় দেখো, শ্রম বাবদ তাহলে 30 লক্ষ টাকা খরচ হয়। ওরা বলছে শ্রম বাবদ 30 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, যন্ত্রপাতি বাবদ দেখো খরচ হয়েছে তাহলে 40 লক্ষ টাকা, যন্ত্রপাতি বাবদ আরো 40 লাখ। বিদ্যুৎ খরচ বাবদ 3,25,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, এবং পরিবহন ও অন্যান্য খরচ হয়েছে 2,50,000 টাকা।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা ব্যয়গুলো আমরা একটু চিহ্নিত করে নিই। দেখো 2,50,000 টাকা খরচ হয়েছে কিসে? পরিবহন এবং অন্যান্য খরচ হিসেবে। তাহলে এবার বলেছে সম্পূর্ণরূপে পোশাক তৈরির পরে মাহমুদুল বিন সরদার গার্মেন্টস মোট এই দেখো টোটাল সে হচ্ছে টোটাল 2 কোটি টাকার 2 কোটি টাকার সে হচ্ছে পোশাক বিদেশে রপ্তানি করছে। আচ্ছা, বিদেশে রপ্তানি করে এরূপ পরিস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানে 2024 সালে আর্থিক উৎপাদনশীলতা দেখো শিক্ষার্থী বন্ধুরা কি নির্ণয় করতে বলছে এটা আগে বের করা আমাদের জন্য ভীষণ জরুরি। কি নির্ণয় করতে বলছে এটা আমাদের জন্য ভীষণ জরুরি। আর্থিক উৎপাদনশীলতা বের করতে বলছে। এখন বলো তো আমরা আর্থিক উৎপাদনশীলতার জন্য কোন সূত্রটা পড়েছি? চলো আমরা মনে করে দেখি। আর্থিক উৎপাদনশীলতা তোমাদের মনে আছে নিশ্চয়। আর্থিক উৎপাদনশীলতার জন্য আমরা যে সূত্রটা পড়েছি বলো আর্থিক উৎপাদনশীলতা সমান সমান কি? আমরা পড়েছি না আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে সংযোজিত মূল্য সংযোজিত মূল্য ভাগ কি বলতো? ভাগ হচ্ছে আমাদের রূপান্তরিত মূল্য। দেখো সূত্রগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একদম ভালোভাবে মনে রাখতে হবে। আমরা আর্থিক উৎপাদনশীলতার সূত্র জানি যে সংযোজিত মূল্যকে যদি রূপান্তরিত মূল্য দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা আর্থিক উৎপাদনশীলতা পেয়ে থাকি। এখন বলতো শিক্ষার্থী বন্ধুরা যে সরাসরি কি সংযোজিত মূল্য বা রূপান্তরিত মূল্য কোনোটা কি উদ্দীপকে দেওয়া আছে? বলো নাই, উদ্দীপকে কিন্তু সরাসরি দেয়া নেই। কিন্তু আমরা জানি যে সংযোজিত মূল্য কিভাবে বের করতে হয়। সংযোজিত মূল্য মানে কি বলতো? সংযোজিত মূল্য হচ্ছে কিন্তু যে টোটাল আমাদের যে উৎপাদিত পণ্যের মূল্য অর্থাৎ যেটা আমরা বিক্রয় করব বা যেটা টোটাল উৎপাদনের মূল্য মোট উৎপাদন মূল্য তার থেকে কিন্তু কাঁচামালের ব্যয়টা বাদ দিলেই আমরা পেয়ে যাই সংযোজিত মূল্য। তাহলে চলো তো আমরা দেখি আমাদের বিক্রয় এই যে দেখো এত টাকার 2 কোটি টাকার বিদেশে রপ্তানি করে। সুতরাং দেখো বিদেশে রপ্তানি করার ভ্যালু যেটা সেটা হচ্ছে 2 কোটি টাকা। এটা মোট উৎপাদনের মূল্য বা বিক্রয় মূল্য। তাহলে এর থেকে যদি আমরা কাঁচামালের মূল্য বাদ দিই, কাঁচামাল এই দেখো আমরা 80 লক্ষ টাকার প্রয়োজনীয় কাপড় মানে কাঁচামাল আমদানি করেছিলাম। তাহলে আমরা যদি এখন এই 2 কোটি টাকা থেকে এই দেখো আমরা যদি এই 2 কোটি টাকা থেকে শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ এই 2 কোটি টাকা থেকে যদি আমরা বাদ দিই 80 লক্ষ টাকা যেটা যেটা আমাদের কাঁচামালের খরচ, তাহলে বলতো আমরা যেটা পাবো সেটা আমাদের সংযোজিত মূল্য কিনা? নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা তাহলে 1,20,000 টাকা পাচ্ছি। 1,20,000 টাকা। এই যে 1,20,000 টাকা শিক্ষার্থী বন্ধুরা 2 কোটি টাকা থেকে সরি 1,20,000 না, এটা হচ্ছে আহ, আহ, 120 লক্ষ সরি 1,20,00,000 হবে। শিক্ষার্থী বন্ধুরা 1 মিনিট। দেখো 2 কোটি টাকা থেকে আমাদের ছিল 80 লক্ষ টাকা আমরা বাদ দিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের নিট যেটা আসে আমাদের যেটা নিট আসে সেটা হচ্ছে 1,20,00,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই 1,20,00,000 টাকা হচ্ছে আমাদের সংযোজিত মূল্য। আচ্ছা, এটা তাহলে আমাদের সংযোজিত মূল্য। দেখো আমরা দাগ দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের সংযোজিত মূল্য। তাহলে আরো একবার তোমাদের বলে দিই, তাহলে কি 2 কোটি টাকা কি ছিল আমাদের টোটাল উৎপাদনের মূল্য বা যেটা বিক্রয় করা হয়েছে। এবং শিক্ষার্থী বন্ধুরা আমরা 80 লক্ষ টাকা এটা বাদ দিলাম, এই যে আমাদের কাঁচামালের মূল্য। এটা কিন্তু আমাদের কাঁচামাল, এটা আমাদের কাঁচামাল। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো তো রূপান্তরিত মূল্য বের করলেই তো আমরা পেয়ে যাব আর্থিক উৎপাদনশীলতা। তাহলে এই যে দেখো তাহলে আমাদের হচ্ছে রূপান্তরিত মূল্য। এখন দেখো গতদিন শিখিয়েছিলাম রূপান্তরিত মূল্য বের করতে গেলে খুবই মনোযোগ দিয়ে শুনবা শিক্ষার্থী বন্ধুরা। রূপান্তরিত মূল্য বের করতে গেলে কাঁচামাল থেকে
তৈরি পণ্য প্রস্তুত হতে যেই খরচটা হয় সেটাই আমাদের রূপান্তরিত মূল্য। তাহলে নিঃসন্দেহে কাঁচামালের খরচটা কিন্তু রূপান্তরিত মূল্যে আসবে না। কাঁচামাল থেকে এটাকে তৈরি পণ্য তৈরি করতে, একদম প্রস্তুত পণ্য তৈরি করতে বাকি যে খরচগুলা হয় সেটাই আমাদের রূপান্তরিত মূল্য। তাহলে কাঁচামাল তো ছিল ৮০ লক্ষ টাকা। এর বাহিরে দেখো প্রয়োজনীয় কাপড়ের বাইরে তাহলে শ্রম বাবদ খরচ ছিল দেখো। তাহলে আমরা যদি একটু এদিকে লিখি, শ্রম বাবদ আমাদের খরচ ছিল কত দেখো। শ্রম বাবদ খরচ ছিল ৩০ লক্ষ টাকা। ৩০ লক্ষ টাকা। আচ্ছা, এরপরে দেখো যন্ত্রপাতি বাবদ কত খরচ হয়? ৪০ লক্ষ টাকা। তাহলে ৪০ লক্ষ হচ্ছে যন্ত্রপাতি। আচ্ছা, এরপরে আমাদের কিন্তু ছিল হচ্ছে বিদ্যুৎ খরচ। তাহলে বিদ্যুৎ খরচ ছিল শিক্ষার্থী বন্ধুরা ৩,২৫,০০০ টাকা। ৩,২৫,০০০, হ্যাঁ। আচ্ছা, ৩,২৫,০০০। আর অন্যান্য খরচ ছিল আমাদের শিক্ষার্থী বন্ধুরা 2,50,০০০ টাকা। তাহলে বলতো এই যে বাকি খরচগুলো আমাদের, এই যে কাঁচামালের খরচের পরে আমাদের বাকি যে খরচগুলো হয়েছে পণ্যটাকে প্রস্তুত করতে, সেই খরচগুলো সমষ্টি হচ্ছে রূপান্তরিত মূল্য। তাহলে ৩০, ৪০-এ ৭০ লাখ, ৭০ লাখ আর এখানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আরো ৫ লাখ, ৭৫ লক্ষ, ৭৫ লক্ষ ৭৫,০০০। ৭৫ লক্ষ, ৩০, ৪০-এ ৭০, ৭৫, তাহলে ৭৫ লাখ ৭৫,০০০। বলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো কিনা? এই যে এই ৭৫,৭০,০০০ এটা হচ্ছে আমাদের রূপান্তরিত মূল্য। রূপান্তরিত মূল্য মানে কি তাহলে? যে কাঁচামাল বাদে বাকি যে খরচগুলো হবে, বাকি যে খরচগুলো হবে কাঁচামাল বাদে, এই যে বাকি যে খরচগুলো কাঁচামাল বাদে, এই খরচের সমষ্টি হচ্ছে আমাদের রূপান্তরিত মূল্য। তাহলে রূপান্তরিত মূল্য আমরা এখানে পেয়েছি কত? দেখো শিক্ষার্থী বন্ধুরা ৭৫,৭৫,০০০ টাকা। তাহলে রূপান্তরিত মূল্য যদি হয় আমাদের ৭৫,৭৫,০০০, হ্যাঁ, বাকি খরচগুলো আর উপরে, তাহলে এই যে সূত্রের ভাগ এবং সংযোজিত মূল্য আমরা পেয়েছিলাম যে হচ্ছে ১,২০,০০,০০০ টাকা। ১,২০,০০,০০০ টাকা। এবার দেখো এই দুইটার অনুপাত করলেই আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা চেয়েছে আর্থিক উৎপাদনশীলতা। বলো এটা আমরা পারবো কিনা? এই দুইটাকে ভাগ করলেই আমরা পেয়ে যাব আর্থিক উৎপাদনশীলতা 1.1.58। তাহলে এই যে 1.584 এটা হচ্ছে আমাদের আর্থিক উৎপাদনশীলতা। তাহলে তোমরা নিশ্চয়ই এই ম্যাথটি বুঝতে পেরেছো যে আর্থিক উৎপাদনশীলতা বের করতে গেলে আমাদের কিন্তু সর্বপ্রথম সংযোজিত মূল্য এবং এরপরে রূপান্তরিত মূল্য বের করে নিতে হয়। এই দুটো বের করার সিস্টেম আমরা জানি, এদেরকে বের করে যদি আমরা অনুপাত করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলো আর্থিক উৎপাদনশীলতা বের করতে পারবো। আচ্ছা, এরপরে শিক্ষার্থী বন্ধুরা আরো একটি ম্যাথ যদি আমরা দেখি, দেখো এখানে একটি চার্ট দেওয়া আছে। তোমরা কিন্তু পরীক্ষায় প্রায়শই এরকম চার্ট দেখতে পাবা যেখানে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের তুলনা করা হতে পারে, কিংবা দেখা যাচ্ছে তাদের বিভিন্ন কোয়ার্টারে ভাগ করে তথ্য দেওয়া থাকতে পারে। যেমন এখানে আমরা লক্ষ্য করি 4টা কোয়ার্টার দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। আচ্ছা, এখানে তথ্যগুলো দিয়েছে বিক্রয়ের পরিমাণ, কাঁচামালের ব্যয় দেওয়া আছে, শ্রমের ঘন্টা। দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ, শ্রমের ঘন্টা এটা কিন্তু একক দেওয়া আছে, হ্যাঁ, ঘন্টা এটা একক দেওয়া আছে, এটা একক দেওয়া আছে, শ্রমের ঘন্টা এত ঘন্টা কাজ করছে। আর বাকিগুলো উপাত্তগুলো কিন্তু দেখো টাকা দেওয়া আছে। তার মানে কি আমরা শ্রমের শ্রমের উৎপাদনশীলতা বের করার সময় এখন কাঁচামালের ব্যয়কে সরাসরি ঘন্টা দিয়ে মোট বিক্রয় পরিমাণকে আমরা ঘন্টা দিয়ে সরাসরি ভাগ করতে পারবো না। তার জন্য কি দেখো নিচে তথ্য দেওয়া আছে যে 4 জন শ্রমিক, প্রতিষ্ঠানে 4 জন শ্রমিক ঘন্টা প্রতি কাজ করে 50 টাকা করে। 50 টাকা হচ্ছে প্রতি ঘন্টার মূল্য। সুতরাং আমরা কিন্তু এবার শ্রম ঘন্টাকে আর্থিক মূল্যে রূপান্তরিত করতে পারবো, কারণ প্রত্যেক ঘন্টায় টাকার পরিমাণ দেওয়া আছে এবং 4 জন শ্রমিক কাজ করে, অর্থাৎ একজনেরটা বের করে 4 দিয়ে গুণ করলেই আমরা কিন্তু শ্রম ঘন্টা টাকায় পেয়ে যাব আমরা। আচ্ছা, আর মূলধনের পরিমাণটা দেওয়া আছে। সুতরাং দেখো এবার দেখি আমাদের কি নির্ণয় করতে বলছে। দেখো উপরের তথ্য থেকে কাঁচামাল, শ্রম ও মূলধনের উৎপাদনশীলতা তিনটা জিনিস বের করতে বলছে আমাদের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কাঁচামালের উৎপাদনশীলতার সূত্র কি বলো? আমরা কিন্তু পড়েছি কাঁচামালের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে, কাঁচামালের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে উপরে কি থাকবে বলো? মোট বিক্রয়ের পরিমাণ, যেটা মোট উৎপাদন
উৎপাদনের পরিমাণ অথবা মোট বিক্রয়ের পরিমাণ একই কথা। তাহলে মোট মোট বিক্রয় মোট বিক্রয় পরিমাণ দিয়ে আমরা কাকে ভাগ করব? যেহেতু আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে চাচ্ছি, তাহলে আমরা মোট কাঁচামাল অথবা মোট মালামাল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, মোট বিক্রয় এখন বলো তো প্রত্যেকটা কোয়ার্টারে, হ্যাঁ, প্রত্যেকটা কোয়ার্টারে কি আমাদের বিক্রয়ের সংখ্যা সমান? না, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু আমাদের বিক্রয়ের সংখ্যা সমান না। এই কারণে কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা 4টা কোয়ার্টারে আলাদা আলাদা মান বের করতে হবে। তো আমরা তার মানে দেখো, প্রথম আমরা যদি 4টা লিখে নিই, ধরো প্রথম কোয়ার্টার, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, এই 4টা কোয়ার্টারে আমাদের কিন্তু আলাদা আলাদা মান বের করতে হবে। তাহলে উৎপাদনশীলতার জন্য আমরা কি সূত্র দেখলাম শিক্ষার্থী বন্ধুরা? মোট বিক্রয়কে মোট কাঁচামালের মূল্য দিয়ে ভাগ করলে আমরা কিন্তু মোট কি পেয়ে যাই? আমরা হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা পেয়ে যাই। এটা কিন্তু আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কাঁচামালের উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট বিক্রয়। তো দেখো, প্রথম কোয়ার্টারে মোট বিক্রয়ের পরিমাণ ছিল 21 লক্ষ টাকা, তারপরে ছিল 17 লক্ষ টাকা, সরি 21,50,000, 21 লক্ষ এবং 24 লক্ষ, 21,50,000। তাহলে দেখো, প্রথমে 21 লক্ষ টাকা ছিল, তারপরে ছিল 21,50,000 দ্বিতীয় কোয়ার্টারের জন্য, আর এরপরে আমাদের ছিল শিক্ষার্থী বন্ধুরা 21 লক্ষ টাকা আবারও তৃতীয় কোয়ার্টারে, এবং পরেরটা 24 লক্ষ টাকা। আচ্ছা, চতুর্থ কোয়ার্টারে ছিল 24 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কাকে দিয়ে ভাগ করব বলো? আমরা জানি যে মোট কাঁচামালের মূল্য দিয়ে কিন্তু আমাদের ভাগ করতে হয়। তাহলে কাঁচামালের মূল্য দেওয়া আছে 17 লাখ, 17 লাখ 20, 17 লাখ 10 এবং 18 লাখ 50। তাহলে যেটা আমরা করব শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রথম কোয়ার্টারে 17 লক্ষ টাকা ছিল। আচ্ছা, পরেরটাতে ছিল 17,10,000 টাকা দ্বিতীয় কোয়ার্টারে। তৃতীয় কোয়ার্টারে ছিল 17,20,000 টাকা। আর চতুর্থ কোয়ার্টারে ছিল 18,50,000, না? হ্যাঁ, 50,000 টাকা। দ্বিতীয় কোয়ার্টারে 20 লক্ষ। আচ্ছা, 18,50,000 টাকা। আর এটা হচ্ছে দ্বিতীয় কোয়ার্টারে 20 লক্ষ, আর তৃতীয় কোয়ার্টারে হচ্ছে 17,10,000 টাকা। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র অনুসারে মানগুলো বসানোর পরে যদি আমরা ভাগফল বের করি, তাহলে নিশ্চয়ই আমরা আর্থিক উৎপাদনশীলতা পেয়ে যাব। তাহলে চলো আমরা একটু দেখে ফেলি। 21 লক্ষ ভাগ হচ্ছে 17 লক্ষ। আচ্ছা, এটা আসে 1.23। আচ্ছা, 1.23, এটা আমাদের কি বলতো? কাঁচামালের উৎপাদনশীলতা। আচ্ছা, দ্বিতীয়টাতে কত আছে? 21,50,000 ভাগ হচ্ছে আমাদের 17,20,000। আচ্ছা, এটা আসে 1.25। আচ্ছা, এরপরে তৃতীয়টাতে আসে শিক্ষার্থী বন্ধুরা 21 লক্ষ ভাগ হচ্ছে 17,10,000, 1.22। আর এরপরে আসে আমাদের 24 লক্ষ ভাগ হচ্ছে 18,50,000। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 1.29, 1.29 বা 1 পয়েন্ট হচ্ছে 30 বলতে পারো তোমরা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা
এই যে দেখো আমরা আর্থিক উৎপাদনশীলতা বের কর সরি আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করলাম। এখন তোমরা একটা জিনিস সবাই মিস করে যাও অনেক সময়, যার উপর নম্বর আছে সেটা হচ্ছে দেখো শুধুমাত্র নির্ণয় করলেই হবে না, এর উপর মন্তব্য করো কথাটা বলা আছে। মন্তব্য করো কথাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মন্তব্য করতে হবে। তাহলে এখানে মন্তব্য কি করা যায় দেখো, আমরা যদি 4টা কোয়ার্টারের এই যে আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা দেখি, দেখো প্রথমে কিন্তু ছিল 1.23, এরপরে কাঁচামালের উৎপাদনশীলতা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। দেন এরপরে তৃতীয় কোয়ার্টারে এসে যেটা খানিকটা কমে গেছে এবং তারপরে এসে আবার খানিকটা বেড়েছে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা মন্তব্যটা আমাদের কিরকম হবে যে আর্থিক উৎপাদনশীলতা এরকম, দ্বিতীয় কোয়ার্টারে আর্থিক উৎপাদনশীলতা সামান্য বাড়লেও দেখা যাচ্ছে তৃতীয় কোয়ার্টারে উৎপাদনশীলতা আবার কমে গিয়েছে। সুতরাং এইটা ঠিক করতে হবে। এটার জন্য প্রতিষ্ঠানকে কাঁচামাল ব্যবহারের প্রতি আরো সতর্ক হতে হবে। এটা হচ্ছে আমাদের 2 লাইনের একটা কি হবে বলতো মন্তব্য করতে হবে। মন্তব্যের উপর কিন্তু নম্বর থাকে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত যা করলাম এটা হচ্ছে আমাদের কাঁচামালের উৎপাদনশীলতা। তারপর কি বলেছিল? শ্রমের উৎপাদনশীলতা। আচ্ছা, তাহলে এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা যদি এটা একটু মুছে দেই, এবার আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করব। শ্রমের উৎপাদনশীলতা। দেখো শিক্ষার্থী বন্ধুরা শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে আমাদের মোট বিক্রয়, উপরে মোট বিক্রয় থাকবে, মোট বিক্রয়, নিচে হচ্ছে কি বলতো যে শ্রম। এখন শ্রমের মূল্য লাগবে কিন্তু আমাদের, মোট শ্রম ব্যয়, মোট শ্রম ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা মোট বিক্রয় মূল্য ভাগ মোট শ্রমের ব্যয় লাগবে আমাদের। তো এবার মোট শ্রমের যেহেতু ঘন্টা দেওয়া আছে, কিন্তু আমরা তো জানি যে আমরা কিভাবে বের করব। দেখো যেহেতু শ্রম ঘন্টা, দেখো প্রথম কোয়ার্টারে তাহলে 900 ঘন্টা কাজ করেছে। এখন 900 ঘন্টা এটা কিন্তু একজন কাজ করেছে এবং কাজ করেছে কয়জন? টোটাল 4 জন শ্রমিক। তাহলে দেখো 900 গুণ হচ্ছে 4, তাহলে আমরা টোটাল শ্রমিকের কর্ম ঘন্টার সংখ্যাটা পাবো। এবার প্রতি ঘন্টায় মজুরি কত টাকা ছিল? 50 টাকা। এবার আমরা এই 50 টাকা দিয়ে যদি টোটাল কর্মঘন্টাকে আমরা গুণ করি, তাহলে তো আমরা শ্রমের ব্যয়ের পরিমাণটা জানতে পারবো। সুতরাং এটা হবে 50 টাকা গুণ করলে যেটা পাবো এটা আসবে আমাদের প্রথম কোয়ার্টারে শ্রমের ব্যয়। আচ্ছা, একইভাবে দ্বিতীয় কোয়ার্টারের জন্য দেখো 1000 ঘন্টা, তাহলে এটা হবে 1000, যেহেতু 4 জন শ্রমিক 50 টাকা করে মূল্য, তাহলে এটা হবে দ্বিতীয় কোয়ার্টারের জন্য। আর তৃতীয় কোয়ার্টারে 950, তাহলে 950 গুণ 4 গুণ 50, যেহেতু মূল্যের কোনো পরিবর্তন হয়নি। এবং চতুর্থ কোয়ার্টারে শিক্ষার্থী বন্ধুরা দেখো 1050, 1050 গুণ 4 গুণ হচ্ছে 50। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি টোটাল শ্রম ব্যয়ের মূল্য প্রথম কোয়ার্টারে কত ছিল আমাদের, তাহলে 900 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 50। দেখো 1,80,000 টাকা, 1,80,000 টাকা। আচ্ছা, এরপরে 1000 গুণ আমাদের হচ্ছে 4, 4 গুণ হচ্ছে আমাদের 50। তাহলে এবার দেখো 2 লক্ষ টাকা। তৃতীয় কোয়ার্টারে আমাদের 950 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে আমাদের 50। এবার দেখো 1,90,000 টাকা। আচ্ছা, 1,90,000 টাকা। এবং সর্বশেষ কোয়ার্টারে 1050 গুণ হচ্ছে আমাদের 4 গুণ 50, তাহলে 2,10,000 টাকা। আচ্ছা, এই যে 4টা আমরা ব্যয় পেলাম কাঁচামালের, এটা কিন্তু এখন আমাদের লাগবে যখনই আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা মোট বিক্রয় মূল্য কিন্তু উপরেরটাতে দেয়া আছে, আমরা কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয়ের সময় বের করেছিলাম। তাহলে এবার আমরা যদি নিচের অংশগুলোকে বাদ দিয়ে দিই, দেখো যেহেতু এবার আমরা কি বের করব, আমরা এবার হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা ব্যয় করব। তাহলে এবার আমাদের জন্য লাগবে
ঠিক আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমাদের জন্য ছিল 1,80,000 টাকা প্রথম কোয়ার্টারে। তাহলে 1,80,000, এরপরে আমাদের ছিল 2 লক্ষ টাকা, 1,90,000 এবং 2,10,000 টাকা। তাহলে 2 লক্ষ, 1,90,000, 1,90,000, 2,10,000 টাকা, 1,90,000, 2,10,000 টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেই সূত্রটা লিখেছিলাম শুধুমাত্র সেটাই আমরা পূরণ করেছি। শ্রমের উৎপাদনশীলতার সূত্র ছিল যে মোট বিক্রয় মূল্য, যেটা মোট বিক্রয় মূল্য আমরা এর আগেরটা এই যে কাঁচামালের উৎপাদনশীলতা বের করার সময় উপরে লিখে রেখেছিলাম, এগুলো কিন্তু আমাদের মোট উৎপাদনের মূল্য বা মোট বিক্রয় মূল্য। সেটাকে শুধুমাত্র এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা ভাগ করতেছি। এই যে আমরা একটু আগে বের করলাম প্রত্যেকটা কোয়ার্টারে আমাদের শ্রমের মূল্য কতটুকু ছিল, সেই 1,80,000, 2 লক্ষ, এগুলোকে আমরা প্রত্যেকটা কোয়ার্টারে বসিয়ে দিয়েছি। এবার যদি আমরা এদেরকে দেখো, এদেরকে যদি আমরা অনুপাত করি, দেখো তাহলে 21 লক্ষ ভাগ হচ্ছে 1,80,000 টাকা, 1,80,000 টাকা। দেখো 11.67 আসে। আচ্ছা, পরেরটা দ্বিতীয় কোয়ার্টারে শিক্ষার্থী বন্ধুরা 21,50,000 ভাগ যদি আমরা করি হচ্ছে 2 লক্ষ টাকা, তাহলে আসে শিক্ষার্থী বন্ধুরা 10.75। একইভাবে 21 লক্ষ ভাগ আসবে শিক্ষার্থী বন্ধুরা 1,90,000, তাহলে আসে 11.05। এবং চতুর্থ কোয়ার্টারে আসে শিক্ষার্থী বন্ধুরা 24 লক্ষ ভাগ 2,10,000, দেখো আসে 11.42। আচ্ছা, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি হয়েছে, এবার কিন্তু দেখো, এবার কিন্তু আমাদের প্রথম কোয়ার্টারে শ্রমের উৎপাদনশীলতা বেশি ছিল, দ্বিতীয় কোয়ার্টারে শ্রমের উৎপাদনশীলতা কিন্তু হ্রাস পেয়েছে এবং তৃতীয় কোয়ার্টারে শ্রমের উৎপাদনশীলতা আবার বৃদ্ধি পেয়েছে এবং চতুর্থ কোয়ার্টারে দেখা যাচ্ছে আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তার মানে কি শিক্ষার্থী বন্ধুরা, আমরা একবার মন্তব্য লিখতে পারলে একইভাবে সকল মন্তব্যগুলো কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে আমাদের মন্তব্যটা এরকম হবে যে প্রথম কোয়ার্টারে আর্থিক উৎপাদনশীলতা ছিল 11.67, দ্বিতীয় কোয়ার্টারে সেই আর্থিক সেখানে এটা কিন্তু আমাদের শ্রমের উৎপাদনশীলতা। তাহলে প্রথম কোয়ার্টারে শ্রমের উৎপাদনশীলতা 11.67 থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে সেটা নেমে 10.75 হয়ে গিয়েছে, তৃতীয় কোয়ার্টারে 11.05 এবং চতুর্থ কোয়ার্টারে সেটা পুনরায় কিছুটা বৃদ্ধি পেয়ে 11.42 হয়েছে। সুতরাং এটা হচ্ছে আমাদের মন্তব্য কিন্তু লিখতে হবে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো কাঁচামালের উৎপাদনশীলতা শ্রমের উৎপাদনশীলতা হয়ে গিয়েছে। আরেকটি কি সূত্র ছিল, কি চেয়েছে আমাদের, মূলধনের উৎপাদনশীলতা। দেখো মূলধনের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র কি শিক্ষার্থী বন্ধুরা, মূলধনের উৎপাদনশীলতা। দেখো মূলধনের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতার সূত্র কিন্তু সেম, যে উপরে থাকবে মোট বিক্রয় মূল্য বা মোট উৎপাদনের মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্য ভাগ কি হবে শিক্ষার্থী বন্ধুরা, ভাগ হবে এই যে আমাদের মূলধনের পরিমাণ, মোট মূলধন। বলো তোমরা সূত্রটা তোমাদের মনে আছে কিনা। এবার আমরা সেম একইভাবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র আমরা উপরের বিক্রয় মূল্য তো এখনো আমাদের জন্য সমান আছে, জাস্ট আমরা নিচের যে যন্ত্র এবং শ্রমের জন্য আমরা যেটা পেয়েছিলাম সেটা বাদ দিয়ে আমরা এবার মূলধনের পরিমাণটা বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, মূলধনের পরিমাণ প্রথম কোয়ার্টারে ছিল 20 লাখ, পরেরটা 20 লাখ, আচ্ছা সমান দেওয়া আছে, প্রত্যেকটা কোয়ার্টারে মূলধনের পরিমাণ ছিল 20 লক্ষ টাকা করে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা দেখো 20 লক্ষ টাকা, 20 লাখ, দ্বিতীয় কোয়ার্টারেও 20 লক্ষ টাকা, তৃতীয় কোয়ার্টারেও 20 লক্ষ টাকা,
এবং চতুর্থ কোয়ার্টারেও 20 লক্ষ টাকা। তাহলে এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আবার একটু ভাগ করি, 21,20,000, 21 লক্ষ টাকা, 21 লক্ষকে আমরা তাহলে 20 লক্ষ দিয়ে ভাগ করি যদি, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা 1 পয়েন্ট আসে 1.05। আচ্ছা দ্বিতীয় কোয়ার্টারে তাহলে একইভাবে আমাদের জন্য আসবে, দেখো 21,50,000 ভাগ হচ্ছে 20 লক্ষ, 1.075। আচ্ছা তৃতীয় কোয়ার্টারে 21 লক্ষ ভাগ হচ্ছে 20 লক্ষ, 1 দশমিক, এটা কিন্তু সেম 1.05, কারণ এই দুইটার পরিমাণ একই দেওয়া ছিল প্রথম এবং তৃতীয় বছরে। এবং চতুর্থ বছরে শিক্ষার্থী বন্ধুরা 24 লক্ষ ভাগ আমাদের আসে 20 লক্ষ, 1.2, 1.2। আচ্ছা না 1.2, 24 লক্ষ ভাগ হচ্ছে 20 লক্ষ, হ্যাঁ ঠিক আছে। তাহলে 1.2 এটা কিন্তু শূন্য। তার মানে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা আর এই যে হচ্ছে সর্বশেষ যেটা করলাম আমাদের হচ্ছে কি হলো মূলধনের উৎপাদনশীলতা। দেখো মূলধনের উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রথম কোয়ার্টারে কিন্তু 1.05 ছিল, যেটা পরবর্তীতে কিছুটা বৃদ্ধি পেয়েছে দিয়ে 0.7 এসেছে। তার মানে দ্বিতীয় কোয়ার্টারে সামান্য পরিমাণে বেড়েছে, তৃতীয় কোয়ার্টারে আবার কিছুটা কমেছে এবং চতুর্থ কোয়ার্টারে দেখো মূলধনের উৎপাদনশীলতা কিন্তু বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কারণ এখানে 24 লক্ষ বড় অ্যামাউন্ট দেওয়া ছিল। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের মন্তব্যটা কিন্তু এইভাবে কোন কোয়ার্টারে বৃদ্ধি পেয়েছে কোন কোয়ার্টারে কমে গিয়েছে তার কারণ অনুসন্ধান, এইটাই হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের উৎপাদনশীলতার মতামত, অর্থাৎ গণিত তো আমরা সূত্র দিয়ে করতে পারবো, তোমরা পারবা আমি জানি, কিন্তু মন্তব্যটা করার ক্ষেত্রে তোমরা একটু সুন্দরভাবে বাংলায় গুছিয়ে 2-3টা বাক্যে মন্তব্যটা করবা। তাহলে এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই পুরো ম্যাথটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। কাঁচামাল, শ্রম এবং মূলধনের উৎপাদনশীলতা আমরা বের করেছি। শুধুমাত্র শ্রম ঘন্টা এটা আমাদের জন্য দেওয়া ছিল কিন্তু এই ঘন্টায়, সেটাকে আমরা টাকায় পরিণত করে নিয়েছিলাম। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা ওই প্রশ্নটা তোমরা বুঝে থাকলে এখন আমরা আরেকটি ম্যাথ করব। এখানে কি বলেছে দেখো, উদ্দীপকটা যদি আমরা পড়ি, গয়না লিমিটেড একটি সুপ্রতিষ্ঠিত কসমেটিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আচ্ছা তার 2025 সালের দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে, এখানে শুধুমাত্র 2টা কোয়ার্টারের হিসাব দেওয়া আছে আমাদের, দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে যথাক্রমে দেখো 50 লক্ষ টাকা এবং 75 লক্ষ টাকা মূল্যের কসমেটিক সামগ্রী উৎপাদন করেছে। তার মানে তাদের বিক্রয় মূল্য বা উৎপাদিত পণ্যের মূল্য, যেটা তাদের বিক্রয় মূল্য সেটাই আমাদের হচ্ছে দেওয়া আছে 50 লক্ষ 50,000 হয়েছে 50 লক্ষ টাকা। আচ্ছা 50 লক্ষ টাকা এবং হচ্ছে 75 লক্ষ টাকা, 75 লক্ষ। আচ্ছা 2টা কোয়ার্টারে তৃতীয় এবং চতুর্থ, তাহলে বিক্রয় মূল্য তাহলে 50 লক্ষ এবং 75 লক্ষ। আচ্ছা কসমেটিক সামগ্রী উৎপাদন করে উভয় কোয়ার্টারে প্রয়োজনীয় উপকরণ বা কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে দেখো 20 লক্ষ এবং 25 লক্ষ টাকা প্রয়োজনীয় কাঁচামাল বাবদ। তাহলে কাঁচামালের ব্যয় দেখো এইভাবে আমরা যদি লিখে নিই যে কোনটার ব্যয় কত, তাহলে আমাদের জন্য বের করতে কিন্তু সুবিধা। কাঁচামালের ব্যয় ছিল 20 লক্ষ টাকা এবং পরের কোয়ার্টারে তৃতীয় কোয়ার্টারে ব্যয় ছিল, কাঁচামালের ব্যয় ছিল 25 লক্ষ টাকা। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা দেখো 2টা কোয়ার্টারে বিক্রয় মূল্য এবং কাঁচামালের ব্যয় আমরা পেয়েছি। আর কি বলা আছে, এছাড়া কর্মচারী ও শ্রমিকের বেতন ও মজুরি অর্থাৎ শ্রম ব্যয়, দেখো শ্রম ব্যয় কত দেওয়া আছে, শ্রম ব্যয় দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা 6 লক্ষ টাকা এবং দেওয়া আছে 7 লক্ষ টাকা, শ্রম ব্যয় দেওয়া আছে
আরেকটি 7 লক্ষ টাকা। আচ্ছা, আর কি দেওয়া আছে? অন্যান্য খাতে যথাক্রমে সর্বমোট, আচ্ছা অন্যান্য ব্যয় হয়েছে, অন্যান্য ব্যয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় হয়েছে 3 লক্ষ এবং 2 লক্ষ টাকা। 3 লক্ষ আর হচ্ছে অন্যান্য ব্যয় হয়েছে 2 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। দুইটা কোয়ার্টার, এখানে দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা দ্বিতীয় কোয়ার্টারের জন্য, এটা তৃতীয় কোয়ার্টারের জন্য। একইভাবে সবগুলোর জন্যই প্রথমটার কাঁচামাল হচ্ছে দ্বিতীয় কোয়ার্টারের জন্য এবং পরেরটা হচ্ছে তৃতীয় কোয়ার্টারের জন্য। শ্রমের ক্ষেত্রে 6 লক্ষ টাকা দ্বিতীয় কোয়ার্টারের জন্য, তৃতীয় কোয়ার্টারের জন্য হচ্ছে 7 লক্ষ টাকা। অন্যান্য ব্যয় দ্বিতীয় কোয়ার্টারের জন্য হচ্ছে 3 লক্ষ টাকা এবং তৃতীয় কোয়ার্টারের জন্য হচ্ছে তাহলে 2 লক্ষ টাকা। এই পর্যন্ত আমাদের প্রশ্নে দেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, উপরের তথ্য অনুযায়ী বলো, দেখো কি বলেছে, 2025 সালের দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারের মোট উৎপাদনশীলতা, দেখো মোট উৎপাদনশীলতা এবং কাঁচামালের উৎপাদনশীলতা মূল্যায়ন করো। দেখো খুবই ইজি প্রশ্ন, আমাদের সব তথ্য দেওয়া আছে, শুধুমাত্র আমাদের মোট উৎপাদনশীলতা এবং কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে হবে। বলো মোট উৎপাদনশীলতার সূত্র কি? মোট উৎপাদনশীলতা শিক্ষার্থী বন্ধুরা খুবই ইজি, মোট উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা সমান সমান হচ্ছে মোট বিক্রয়, মোট বিক্রয় বা মোট উৎপাদনের মূল্য, মোট বিক্রয় অথবা মোট উৎপাদনের মূল্য একই কথা, ভাগ হচ্ছে কি মোট মোট উপকরণের মূল্য, যত টাকা খরচ হয়েছে, মোট মোট উপকরণের মূল্য। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কত টাকার কি খরচ হয়েছে, দেখো কাঁচামাল আমরা যদি একটি করে দেখি, দ্বিতীয় কোয়ার্টারে সর্বপ্রথম আমাদের দ্বিতীয় কোয়ার্টারে, তাহলে দ্বিতীয় কোয়ার্টারের জন্য শিক্ষার্থী বন্ধুরা আর তৃতীয় কোয়ার্টারের জন্য, দুইটার জন্যই দেখো মোট বিক্রয়ের পরিমাণ, মোট বিক্রয়ের পরিমাণ ছিল দ্বিতীয় কোয়ার্টারে 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ 50 লক্ষ না 5 লক্ষ, হ্যাঁ 50 লক্ষ টাকা। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা দেখো মোট উৎপাদন 50 লক্ষ টাকা ভাগ, দেখো এবার মোট উপকরণ কত ছিল আমাদের দ্বিতীয় কোয়ার্টারে, দেখো দ্বিতীয় কোয়ার্টারের জন্য কাঁচামাল ছিল 20 লক্ষ টাকা, এরপরে শ্রম ছিল 6 লাখ, তাহলে 20 আর 6 26 লক্ষ টাকা, এবং অন্যান্য খরচ দেখো, অন্যান্য খরচ কিন্তু আবার ছিল 3 লক্ষ টাকা, তাহলে 26 আর হচ্ছে 3 আমাদের 20 6 26 3, তাহলে 29 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা তাহলে 29 লক্ষ টাকা, এটা ছিল আমাদের দ্বিতীয় কোয়ার্টারের মোট উপকরণের মূল্য। একইভাবে তৃতীয় কোয়ার্টারের জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় কোয়ার্টারের বিক্রয় মূল্য ছিল কত? 75 লক্ষ টাকা। তাহলে 75 লক্ষ উপরে বিক্রয় মূল্য ভাগ করব কত দিয়ে? এবার দেখো তৃতীয় কোয়ার্টারের জন্য এই যে কাঁচামালের মূল্য ছিল 25 লক্ষ টাকা, 25 লক্ষ, শ্রম ব্যয় হয়েছে 7 লক্ষ, তাহলে শিক্ষার্থী বন্ধুরা 25-এর সাথে 32 লক্ষ টাকা, এবং আরো 2 লক্ষ টাকা কিন্তু কি হয়েছিল? অন্যান্য খরচ হয়েছিল। তাহলে 25 আর সাথে 32, তাহলে 34 লক্ষ টাকা। শিক্ষার্থী বন্ধুরা এই যে 34 লক্ষ টাকা, এই দুইটার তাহলে অনুপাত বের করলেই আমরা পেয়ে যাচ্ছি কি বলতো? মোট উৎপাদনের মূল্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা বের করে ফেলি। 50 লক্ষ, 50 লক্ষ ভাগ হচ্ছে 29 লক্ষ, 1 আসে 72। আচ্ছা, আর তৃতীয় কোয়ার্টারের জন্য একইভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো 75 লক্ষ টাকা, 75 লক্ষ ভাগ হচ্ছে তাহলে 34 লক্ষ। আচ্ছা, এটা আসে দেখো 2.20।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, মোট উৎপাদনশীলতা কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে কম ছিল এবং তৃতীয় কোয়ার্টারে কি হয়েছে, নিঃসন্দেহে তা বৃদ্ধি পেয়েছে। বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? মোট উৎপাদনশীলতা। এরপর দেখো আরেকটি আমাদের চেয়েছিল শিক্ষার্থী বন্ধুরা, কাঁচামালের উৎপাদনশীলতা। সুতরাং এবার যদি আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করি, মোট উৎপাদনশীলতার মতনই কাঁচামালের উৎপাদনশীলতার ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, কাঁচামালের উৎপাদনশীলতার ক্ষেত্রে মোট বিক্রয়কে আমাদের কি দিয়ে ভাগ করতে হয়? মোট বিক্রয়কে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভাগ করতে হয় কাঁচামাল দিয়ে। মোট বিক্রয় ভাগ হচ্ছে মোট কাঁচামাল। যেহেতু কাঁচামালের উৎপাদনশীলতা আমরা এবার বের করব, মোট কাঁচামাল। যেহেতু আমরা কাঁচামালের উৎপাদনশীলতা বের করব, শিক্ষার্থী বন্ধুরা কাঁচামাল উৎপাদনশীলতা। তাহলে দ্বিতীয় কোয়ার্টারের জন্য এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পরিমাণটা যদি বসাই, দেখো দ্বিতীয় কোয়ার্টারের জন্য শিক্ষার্থী বন্ধুরা কাঁচামালের ব্যয় কত ছিল? 20 লক্ষ টাকা। এবং তৃতীয় কোয়ার্টারের জন্য 25 লক্ষ টাকা। বিক্রয় মূল্য তো 50 লক্ষ আর 75 লক্ষ, এই দুইটা তো সেম। এখন শুধু 20 লক্ষ এবং 25 লক্ষ এই দুইটাকে যদি আমরা বসাই, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 20 লক্ষ টাকা দ্বিতীয় কোয়ার্টারের কাঁচামালের ব্যয় এবং তৃতীয় কোয়ার্টারের কাঁচামালের ব্যয় হচ্ছে 25 লক্ষ টাকা। উদ্দীপক থেকে দেওয়া আছে, যেটা আমরা একটু আগে লিখে নিয়েছি। সুতরাং এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 50 লক্ষ ভাগ হচ্ছে 20 লক্ষ করি, 2.5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সহজ ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা ক্যালকুলেটর ছাড়াও করতে পারবে পরীক্ষায়। জানো তোমরা ক্যালকুলেটর, এটা তোমাদের এইচএসসিতে ক্যালকুলেটর ব্যবহার করা কিন্তু অ্যালাউ আছে। সুতরাং তোমরা তারপরেও নির্ভুল করার জন্য ক্যালকুলেটর পরীক্ষায় ব্যবহার করতে পারো, অথবা এটা কিন্তু আমরা মুখে মুখেও করতে পারি, যে শূন্যগুলো আমরা সব কেটে দিয়ে এটা আমরা হচ্ছে 50কে 20 দিয়ে ভাগ করলে 2.5 আমরা অটোমেটিক পেয়ে যাই। আচ্ছা, আর শিক্ষার্থী বন্ধুরা একইভাবে হচ্ছে 75 লক্ষ, এটাকে আমরা ভাগ করলে আমরা পাই 3। 3×25 কিন্তু 75। সুতরাং দেখো কাঁচামালের উৎপাদনশীলতাও একইভাবে তৃতীয় কোয়ার্টারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। সুতরাং কাঁচামালের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং আরেকটি আমরা বের করলাম হচ্ছে মোট উৎপাদনশীলতা, এটাও কিন্তু তৃতীয় কোয়ার্টারে শিক্ষার্থী বন্ধুরা বৃদ্ধি পেয়েছে। তোমরা এইভাবে এই ম্যাথটি কিন্তু সমাধান করতে পারো। তাহলে বলো তো এই ম্যাথটি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো কিনা? এবার আরো একটি ম্যাথ আমাদের সামনে আছে, চলো আমরা এটা একটু দেখে নিই। এখানে বলা আছে, দেখো এখানে একটি টুইস্ট আছে, সেটা দেখো বলা হয়েছে প্রয়োজনীয় উৎপাদনশীলতা নির্ণয় করো। দেখো আগের ম্যাথগুলোতে কিন্তু সরাসরি বলে দেওয়া ছিল যে আমাদের কোন জিনিসের উৎপাদনশীলতা বের করতে হবে, কিন্তু এখানে কিন্তু সরাসরি না বলে দিয়ে দেওয়া আছে যে প্রয়োজনীয় উৎপাদনশীলতা নির্ণয় করো। তো প্রয়োজনীয় উৎপাদনশীলতা আমরা কিভাবে নির্ণয় করব, সেটা আমরা দেখো, আমরা ছকে যা দেওয়া আছে, উদ্দীপকে যা দেওয়া আছে, ওইটা দেখে আমাদের বুঝতে হবে যে এই তথ্যগুলো দিয়ে আমরা কোন কোন উৎপাদনশীলতা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, মোট উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, একক দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, টাকায় দেওয়া আছে, শ্রমের ব্যয় এটা কিন্তু একক দেওয়া আছে, কাঁচামালের ব্যয় একক দেওয়া আছে, আর অন্যান্য ব্যয় এটা কিন্তু টাকায় দেওয়া আছে। যদি কিছু বলা না থাকে, টাকা না একক, তখন কিন্তু এটা টাকায় দেওয়া থাকে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এটা টাকা দেওয়া আছে, অন্যান্য ব্যয়। এবং দেখো তাহলে এবার প্রয়োজনীয় উৎপাদনশীলতা কি কি, একটি তো অবশ্যই দেখো শ্রম ব্যয় যেহেতু দেওয়া আছে, তার মানে আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করতে পারবো। কাঁচামালের ব্যয় দেওয়া আছে, মানে আমরা কাঁচামালের উৎপাদনশীলতা ব্যয় করতে পারবো। ঠিক একইভাবে যেটা আমরা কিছুক্ষণ আগে সূত্র দিয়ে করেছি একইভাবে। এবং দেখো উৎপাদনের পরিমাণ যেহেতু দেওয়া আছে এবং সকল ব্যয় দেওয়া আছে, তার মানে আমরা কি বলতো মোট উৎপাদনশীলতা কিন্তু বের করতে পারবো। ইয়েস, তোমরা শুধুমাত্র যদি এই দুইটা উৎপাদনশীলতা বের করো তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বর পাবে না। এখান থেকে তোমাদের মোট উৎপাদনশীলতা জিনিসটাও কিন্তু বের করতে হবে, যেহেতু বের করা যাচ্ছে। তাহলে দেখো এবার এটা দেওয়া ছিল মার্চ এবং এপ্রিল মাসের জন্য, মার্চ এবং এপ্রিল মাসের জন্য।
এই তথ্যগুলো, তার মানে এই ওই মাসেরই আমাদের কিন্তু উৎপাদনশীলতা বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম যদি শ্রমের উৎপাদনশীলতা ব্যয় করি, শ্রমের জন্য শ্রমের উৎপাদনশীলতা, দেখো সূত্রগুলো আমরা ইতোমধ্যে জানি, আর এবার আমি পুরোটা লিখতেছি না, এবার শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করব। শ্রমের উৎপাদনশীলতার জন্য কি থাকে বলতো? সর্বপ্রথম উপরে থাকে উৎপাদনের পরিমাণ। এখন উৎপাদনের পরিমাণ দেওয়া আছে এককে। মার্চ মাসে ছিল 35,000, মার্চ মাসে 35,000 একক, 35,000, এবং একক প্রতি মূল্য দেখো 11 টাকা করে। তাহলে এটাকে যদি আমরা 11 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব টোটাল উৎপাদনের বিক্রয় মূল্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি 35,000-কে গুণ করি, গুণ হচ্ছে 11, তার মানে আমরা পেয়ে যাই 3,85,000 টাকা। 3,85,000 টাকা। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, শ্রমের উৎপাদনশীলতায় সর্বপ্রথম মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে তাহলে 3,85,000 টাকা। 3,85,000 ভাগ কি দিয়ে করব বলতো? শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়ের জন্য আমরা কিন্তু নিচে শ্রমের ব্যয় যেটা, সেটা বের করব। তো দেখো, প্রতি একক যদি 5 টাকা করে হয় এবং 35,000 একক যদি টোটাল হয়, তাহলে 35,000 গুণ যদি 5 টাকা করে দিই আমরা, তাহলে আমরা পাই 1,75,000 টাকা। তাহলে এই যে 35 গুণ 5 মানে 1,75,000, এটা হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা টোটাল শ্রমের ব্যয়। তাহলে শ্রমের উৎপাদনশীলতায় আমরা যদি এভাবে তাহলে লিখি, তাহলে আমরা এটা ভাগ করলে পাই কত? 3,85,000 ভাগ 1,75,000, 2.2। দেখো 2.2, এই যে আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের শ্রমের উৎপাদনশীলতা। এটা কখন? এটা হচ্ছে আমাদের মার্চ মাসের জন্য। মার্চ মাসের জন্য আমাদের শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 2.2। আচ্ছা, একইভাবে এপ্রিলের জন্য আমরা যদি করি, এখানে 45,700, এপ্রিল মাসের জন্য দেখো 45,700, 45,700 একক, 45,700 একক। এটা 45,700 একককে আবার বিক্রয় মূল্য হচ্ছে 11, 11 দিয়ে গুণ করলে আমরা পাই দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা পাই 5,02,700 টাকা। তাহলে 5,02,700 টাকা আমরা নিচে লিখি দ্বিতীয় কোয়ার্টারের জন্য, সরি এপ্রিল মাসের জন্য 5,02,700 টাকা ভাগ, তাহলে এটা আমাদের ছিল হচ্ছে টোটাল বিক্রয় মূল্য এপ্রিল মাসের জন্য। তো এবার আমরা তাহলে শ্রমের ব্যয়, যেটা শ্রমের ব্যয়, এটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে তো আমরা পেয়ে যাব যে শ্রমের উৎপাদনশীলতা। তাহলে শ্রমের মূল্য দেখো 5 টাকায় ছিল, কিন্তু একক ছিল এবার 45,700 টাকা। তাহলে এবার 45 লক্ষ, এই যে 45,700, এটাকে যদি আমরা এদিকে গুণ করি কত দিয়ে বলতো? এই যে 5 টাকা করে, তাহলে আমরা পেয়ে যাই কিন্তু 45,700 গুণ হচ্ছে 5, তাহলে আমরা পাই 2,28,500। এই 2,28,500-কে এবার আমরা শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য 2,28,500 এটা দিয়ে যদি ভাগ করি, দেখো তাহলে এপ্রিল মাসের শ্রমের উৎপাদনশীলতা কত আসবে আমাদের? 5,02,700 ভাগ হচ্ছে 2,28,500, দেখো 2.2। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা দেখো, শ্রমের উৎপাদনশীলতা মার্চ এবং এপ্রিল মাসে কোনো পরিবর্তন হয়নি, দুইটাই সমান রয়ে গেছে। এটা ছিল আমাদের মার্চ মাসের জন্য, এটা আমাদের এপ্রিল মাসের জন্য। তাহলে তোমাদের মন্তব্যটা কেমন হবে শিক্ষার্থী বন্ধুরা? যে যে আমাদের হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু সমান ছিল। আচ্ছা, এবার দেখো আমরা শ্রমের উৎপাদনশীলতা যেভাবে বের করলাম, আমরা কাঁচামালের উৎপাদনশীলতা
একইভাবে বের করতে পারবো। এই এতদূর পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কাঁচামালের উৎপাদনশীলতা, আমরা একটু আগেই যেভাবে করেছি সেম কাঁচামালের উৎপাদনশীলতা, শিক্ষার্থী বন্ধুরা, কাঁচামালের উৎপাদনশীলতার জন্য প্রথমে বিক্রয় থাকে উপরে এবং নিচে কি থাকে, কাঁচামালের মূল্য থাকে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপকরণের মূল্য দেখো ৩,৮৫,০০০ ভাগেটা আমরা ভাগ করলে পাই ১.16। এই যে ১.16 এটা আমাদের মোট উৎপাদনশীলতা। নিঃসন্দেহে এটা প্রথম, অর্থাৎ আমাদের মার্চ মাসের জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে এপ্রিল মাসের মোট উৎপাদনশীলতা যদি আমরা বের করি, আমাদের এটা মার্চ মাসের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে দেখো এপ্রিল মাসের জন্য যদি আমরা টোটাল বিক্রয় মূল্য বের করি, সেটা আমাদের কত ছিল বলো? এপ্রিল মাসে ৫,০২,৭০০ টাকা। দেখো তাহলে এপ্রিল মাসের জন্য ৫,০২,৭০০ টাকা ভাগ দেখো মোট উপকরণের মূল্য। মোট উপকরণ দেখো অন্যান্য ব্যয় ছিল ১৭,০০০, আর অন্যান্য ব্যয় ১৭,০০০ থাকলেও দেখো ১,৪৭,৩৭০, এটা ছিল আমাদের কিন্তু কাঁচামালের ব্যয়। তাহলে ১,৪৭,৩৭০ আমরা যদি লিখে নেই শিক্ষার্থী বন্ধুরা, ১,৪৭,৩৭০ যোগ আমাদের অন্যান্য ব্যয় দেওয়া ছিল এপ্রিল মাসের জন্য ১৭,০০০ টাকা। ১৭,০০০ টাকা। আর আরেকটা কি, আমাদের শ্রমের মূল্য, আরেকটা ছিল আমাদের দেখো শ্রমের ব্যয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা ৫ টাকা করে, তাহলে টোটাল ছিল ৪৫,৭০০। ৪৫,৭০০ একক গুণ হচ্ছে ৫ টাকা করে, তাহলে ২,২৮,৫০০ টাকা। ২,২৮,৫০০। তাহলে এবার আমরা নিঃসন্দেহে এই দুইটা যোগ করে যদি ভাগ করে দেই, এই তিনটা দেখো, তাহলে আমাদের আসে ১,৪৭,৩৭০ যোগ হচ্ছে ১৭,০০০ যোগ হচ্ছে ২,২৮,৫০০। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নিচে আসে ৩,৯২,৮৭০ টাকা, আর ভাগ হতো বিক্রয় মূল্য ৫,০২,৭০০। তাহলে ৫,০২,৭০০ ৫,০২,৭০০ ভাগ হচ্ছে ৩,৯২,৮৭০। দেখো ১.২৭ টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, মার্চ মাসের আমাদের মোট উৎপাদনশীলতা ছিল ১.১৬ টাকা। সেটা এপ্রিল মাসে এসে কি হয়েছে, এপ্রিল মাসে বৃদ্ধি পেয়ে ১.২৭ টাকায় কিন্তু উন্নীত হয়েছে। তার মানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের বলেছিল, দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ, যেহেতু আমাদের বলেছিল কি প্রয়োজনীয় উৎপাদনশীলতা নির্ণয় করো। এই প্রয়োজনীয় উৎপাদনশীলতা নির্ণয় করার জন্য আমরা উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে তার আলোকে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আমাদের কি কি উৎপাদনশীলতা লাগবে। শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা এবং মোট উৎপাদনশীলতা। আমরা সর্বপ্রথম শ্রম ব্যয়ের উৎপাদনশীলতা বের করেছি, এরপরে কাঁচামালের উৎপাদনশীলতা বের করেছি এবং শেষে আমরা কি করলাম, মোট উৎপাদনশীলতা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মোট উৎপাদনশীলতা বলতো তোমরা তাহলে এই ম্যাথটি বুঝতে পেরেছো কিনা? শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে 4টি ম্যাথ করলাম, এই 4টি ম্যাথে 4 টাইপের ম্যাথ আমরা দেখলাম। কোয়ার্টার, উৎপাদনশীলতার তুলনা, মন্তব্য এবং আমাদের হচ্ছে নরমাল সূত্র, অর্থাৎ হচ্ছে সংযোজিত মূল্য এবং রূপান্তরিত মূল্য ব্যবহার করে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয়ের যে কৌশল, এইটা। তো এর পাশাপাশি আরো কিছু ধরনের প্রশ্ন আমাদের হতে পারে এই অধ্যায় থেকে, সেটা নিয়ে আমরা আবার অন্য কোনো একটি ক্লাসে আলোচনা করব।
তো আজকের এই ক্লাসটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় তোমরা ক্লাসটি পুনরায় দেখবে মনোযোগ সহকারে। ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসটি বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের জন্য এইটুকুই। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।